সারিবদ্ধ লাশের ভেতর থেকে আপনার সন্তানকে খালিদ হাসান সাইফুল্লাহকে খুঁজে বের করলেন, কি অবস্থায় দেখলেন? তার শরীরের কি অবস্থা ছিল তখন? সাইফুল্লাহর মাথায় টুপি এবং পাঞ্জাবি পরা ছিল। ও বাসা থেকে যেহেতু বলে গিয়েছিল যে আমি আসর নামাজ পড়তে যাই এবং 5 ওয়াক্ত নামাজ পড়তো, তো নামাজের জন্য গিয়েছিল এবং ওর মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, এবং ঈদে আমি যে পাঞ্জাবিটা ওকে কিনে দিয়েছিলাম ওই পাঞ্জাবিটাই ও পছন্দ করে কিনেছিল ওইটা, এবং একটা সাদা পায়জামা পরা ছিল। তো ওকে গিয়ে আমি যখন দেখলাম ওর পুরো বুকে রক্তে একেবারে ভিজে গেছে, মানে ওর পাঞ্জাবিটা খয়েরি কালারে, তারপরে একেবারে পুরোটা রক্তে ভিজে গেছে, এবং যেখানে রাখছে সেখানেও যেন রক্ত চারপাশ দিয়ে খালি পড়তেছে, তাজা রক্ত। হ্যাঁ, তাজা রক্ত তখনও বের হচ্ছে। আমার মনে হচ্ছিল যে ও এখনও জীবিত আছে, কিন্তু যারা ওখানে কর্তব্যরত ছিল তারা বলল যে আমরা কনফার্ম হয়েই ওখানে ওকে রাখছি। তো আমি তারপর আমার মন মানছিল না যে ও মারা গেছে। আমি বলতেছিলাম না, ওকে নিয়ে আসেন, ও জীবিত আছে, ওকে চিকিৎসা করা হোক, ও হয়তো যে বেঁচে উঠবে। বললো যে না, আমরা কনফার্ম করেছি। তারপরে আমি আবার যাওয়ার জন্যই করি। ওরা বললো যে ঠিক আছে, আবার দেখেন। আবারও দেখলাম, আসার পরে আমাকে ওরা বললো যে আপনি একটু শান্ত হন, এখন আমাদের অফিসিয়াল কিছু কাজ আছে। তো কী কাজ? বলে ওরা তো আপনার ছেলের নাম জানতো না, আপনার ঠিকানাও জানতো না। ওর হাতে যে মোবাইলটা ছিল, মোবাইলটা খোলার চেষ্টা করেছে অনেক, খুলতে পারেনি, অনেক খুব হার্ড একটা পাসওয়ার্ড দেওয়া ছিল। তো পরবর্তীতে আমি ওখানে বসলাম, স্থির হয়ে একটু বসলাম। তখন রাত প্রায় 12:30 বাজে। তখন আমাকে যে লেজার মেনটেন করতে ছিল রাকিব হোসেন নামে একজন অফিস সহকারী এমার্জেন্সির, তো উনি জিজ্ঞাসা করলো আপনার ছেলের নাম কি? তো বললাম খালিদ হাসান সাইফুল্লাহ। তো বললো যে এত বড় নাম, আমি তো মোহাম্মদ আগে লিখেছি। আমি বললাম ওর নামের সাথে মোহাম্মদ নাই, শুধু খালিদ হাসান সাইফুল্লাহ। ও বললো যেটা লিখছি এটা থাক, লেজারে আমি কাটাকাটি করবো না, আমি সাথে খালিদ হাসান লিখে দিচ্ছি, সাইফুল্লাহটা আমি লেখার জায়গা পাচ্ছি না, এটা লিখলাম না, আপনি পরবর্তীতে ডকুমেন্ট শো করে এটা সংশোধন করে নিন। আমি বললাম ঠিক আছে, এটা দাও। বাকি আপনার নাম কি? তাই আমি বললাম আমার নাম কামরুল হাসান। আপনি কি করেন? বলে আমি শিক্ষক। কোথায়? আজিমপুর হাফেজ আব্দুর রাজ্জাক জামিয়া ইসলামিয়া মাদ্রাসায়। তো তখন ওই রাকিব উঠে দাঁড়ায় আমাকে সালাম দিল, স্যার আসসালামু আলাইকুম, আমি রাকিব, আমি আপনার ছাত্র, আমি আপনাদের মাদ্রাসা থেকে 2008 সালে বের হয়েছি, এসএসসি দাখিল পাশ করে বের হয়েছি। তো পরে ও বাকি ঠিকানাগুলো আস্তে আস্তে জিজ্ঞাসা করে লিখলো, লেখার পরে একটা ডেথ সার্টিফিকেট লিখে আমাকে দিল। দেওয়ার পরে আমাকে বললো যে স্যার এটা নিয়ে আপনি এই নতুন ভবনের পাশে একটা মর্গ আছে, এই মর্গের এখানে জমা দেন, এখানে রেজিস্টার হবে, রেজিস্টার হওয়ার পরে এটা ওখানে নেওয়ার আগে আপনি 4-5টা ফটোকপি করে নিয়ে যান। তো আমার সাথে তানবীর এবং জুবাইর ছিল, ওদেরকে নিয়ে আমি তানবীরকে দিলাম, টাকা দিয়ে বললাম যে 5টা ফটোকপি নিয়ে আসো, মেডিকেলের সামনে ফটোকপি দোকান আছে। তো ফটোকপি নিয়ে আসলো, নিয়ে আসার পরে আমি গেলাম এমার্জেন্সিতে ওই মর্গের ওখানে, মর্গের রেজিস্টার ওখানে রাজু নামে একজন সহকারী বসা ছিলেন। তো উনি রেজিস্টার করলেন, রেজিস্টার করার পরে আমি ভাবলাম যে রেজিস্টার করছে, আমাকে বললো এখানে একটা স্বাক্ষর দেন। আমি বললাম স্বাক্ষর নিচ্ছে, তাহলে মানে এখন আমাকে লাশটা দিয়ে দেবে, আমি নিয়ে যাব। তো আমি বললাম যে এখন কি আমাকে সাইফুল্লাহ লাশটা দিয়ে দেবেন? তো উনি একটু স্থির হলেন, একটু থেমে পরে বললেন যে আপনাকে তো আমি, আপনার অবস্থা কি আমি বুঝতে পারছি, কিন্তু আমাদের বাধ্যবাধকতার কারণে আপনাকে এখন আমি লাশটা দিতে পারবো না, আপনাকে একটু কাজ করতে হবে। কি কাজ? লালবাগ থানায় আপনার ছেলে তো মারা গেছে কোন স্পটে? বলে আজিমপুর স্টাফ কোয়ার্টারের ভিতরে। এটা তো লালবাগ থানার ভিতরে পড়ে। বলে হ্যাঁ। বলে লালবাগ থানা থেকে ক্লিয়ারেন্স নিয়ে আসতে হবে, নো অবজেকশন সার্টিফিকেট, যে এই লাশটা দিলে আমাদের কোনো অবজেকশন নাই, এটা দিলে আমরা আপনাকে লাশটা দিয়ে দেব। রাত্রে 2:30টার সময় উনি রেজিস্টার কমপ্লিট করে বললেন যে এখন আপনি চলে যান, আরও 4-5টা এই নতুন কপিটার 4-5টা ফটোকপি নিয়ে থানায় যান, থানায় একটা জমা দিবেন, জমা দিয়ে তাদেরকে আরেকটাতে বলবেন যে আমাদেরকে একটু নো অবজেকশন দিয়ে একটা সিল দিয়ে দিবে। তো রাত্রি 2:30 বাজে তখন আমরা থানায় গেলাম, লালবাগ থানায়। তো ওখানে 3 তলায় ডিউটি অফিসে গেলাম। তো ডিউটি অফিসে যাওয়ার পরে যে ডিউটি অফিসার ছিলেন আমাকে বসতে বললেন, বসলাম। বললো যে কী হয়েছে? বলে আমার ছেলে তো আজিমপুর স্টাফ কোয়ার্টারে ওখানে মারা গেছে, তো আমি ডেথ সার্টিফিকেট নিয়ে আসছি, একটু নো অবজেকশন দিয়ে দিলে আমি লাশটা নিয়ে যেতে পারবো। তো আমাকে বলতেছে আপনার ছেলে কীভাবে মারা গেছে? তো আমি বললাম পুলিশ গুলি করে মারছে। তো আমাকে পুলিশ অফিসার আবার পাল্টা প্রশ্ন করলেন, পুলিশ গুলি করে মারছে এটা আপনি কীভাবে বুঝলেন? তখন আমার সাথে ওই যে তানভীর জুবাইর ছিল,
তানভীর 4টা গুলি খাইছে, ওর কপালে একটা গুলি, বুকে একটা গুলি এবং পায়ে একটা গুলি, হাতে একটা গুলি। ওকে ডাকলাম, ও এসে বললো যে দেখেন আমি ওর কাছেই ছিলাম, আমার 4টা গুলি লাগছে, ছোট ছোট ছটা গুলি। আমি এই গুলিগুলো বের করছি, এই দেখেন স্যাম্পল একটা দেখাইলো, এই যে একটা গুলি বের করছি আমার হাতে। তো এটা দেখানোর পরে আর গুলির স্পটগুলো দেখানোর পরে ব্যান্ডেজগুলো খুলে দেখাইলো। দেখার পর উনি অফিসার একটু চুপ হয়ে রইলেন। পাশে থেকে একজন কনস্টেবল, সে ওই সিকিউরিটি বর্ম খুলতেছে আর বলতেছে, স্যার ওই আজিমপুর স্টাফ কোয়ার্টারের 7 নম্বর বিল্ডিংয়ের পাশে যে অল্প বয়সী ছেলেটা মারা গেছে, ওই ছেলেটার বাবা উনি। তো এতক্ষণ তো আমি কনফিউজে ছিলাম যে ওখানে কোন থানার পুলিশ বা কারা গুলি করেছে। তো এটা বলার পরে আমি তো স্পষ্ট বুঝে গেলাম যে ওখানে এই লালবাগ থানার টিম ওই স্পটেই উপস্থিত ছিল। কারণ যখনই এই পুলিশ কনস্টেবল বলল যে ওখানে মারা গেছে ওই স্পটে, তার মানে কি এই পুলিশ কনস্টেবল দেখছে ওখানে ছিল, ওরাই গুলি করেছে। তো এটা দেখার পরে আমি তো আরও কনফার্ম হয়ে গেলাম যে হ্যাঁ এরাই গুলি করে মারছে। এখন আমার ভিতর থেকে কান্না আর আমি আটকে রাখতে পারি না, কিন্তু তারপর আমি কোনোভাবে সংবরণ করে আছি যে যারা আমার ছেলেকে গুলি করে মারছে তাদের সাথে আমি বসে আছি, সামনে বসে আছি, তাদের কাছ থেকে অনুমতি নিয়ে আমার ছেলের লাশটা নিতে হবে। রাত্রি তখন 2:30 বাজে গেছি, 2:45 বাজে। তো এখান থেকে একজন এসআই জিজ্ঞাসা করতেছে যে স্যার আগামীকাল আমাদের কি কাজ? বলে আজকেও যে কাজ করছো আগামীকালও একই আদেশ, একই কাজ। তো ওই এসআই আরেকটু ক্লিয়ার করার জন্য, আমরা যেহেতু সামনে বসা, উনি কৌতূহলবশত বললেন, স্যার আজকে তো আমরা সরাসরি গুলি করেছি, আগামীকাল কি আমরা এরকম করব? বলে হ্যাঁ, আগামীকাল 2-3 জন একসাথে দেখলেই গুলি করবা, কোনো কথা নাই, কোনোভাবে কাউকে 2-3 জনের বেশি বা 2-3 জন এক জায়গায় দাঁড়াইতেই দিবা না, যেখানে হোক। মানে সরাসরি এই আদেশটা আমরা তখন লাউড স্পিকারে দিয়ে ওয়্যারলেসটা শোনায় ওরা, ওখানে ডিউটি অফিসে এই ওয়্যারলেসগুলো আছে। তো এটা আমরা শুনলাম। তো শোনার পরে আমি তো বুঝছি যে হ্যাঁ এরাই গুলি করতেছে আর এরাই মারছে আমার ছেলেকে। তারপর আমি নিজেকে আবার একটু সংবরণ করলাম, একটু থামাইলাম, স্থির করে বললাম যে স্যার এখন আমার ছেলের লাশটা তো নেওয়া দরকার, ও তো মারা গেছে, আপনারাই গুলি করে মারছেন বা যেভাবে হোক যেই গুলি করে মারুক, লাশের তো আর কোনো দোষ নাই, বা এটাকে তো এখন রেখে দিলে লাশটা, আমি দেখে আসলাম নর্মাল রুমে, নন এসি একটা রুমে। তো ওখানে তো ওই অবজারভেশন রুমে যে রাকিব হোসেন আমার ছাত্র, ওই বলে দিল যে স্যার এটা কিন্তু 6 ঘন্টা পরে থেকে পচন শুরু হবে, আপনি যত দ্রুত সম্ভব অনুমতিটা নিয়ে আসেন। তখন আমি বারবার ওনাকে বললাম যে দেখেন লাশটা তো নর্মালে আছে, এটা কিন্তু পচন শুরু হলে পরে আর এই লাশের কাছে যাওয়া যাবে না, আপনি দ্রুত আমার লাশটাকে দেওয়ার ব্যবস্থা করেন। তিনি বললো ওসি সাহেবের অনুমতি ছাড়া তো আমরা লাশ দিতে পারবো না, আমি ওসি সাহেবকে একটু ফোন করে দিচ্ছি। তো লালবাগ থানার ওসি খন্দকার হেলাল উদ্দিন সাহেব ওখানে দায়িত্বরত আছেন, উনিও কাজ শেষ করে এসে ওনার রুমে অবস্থান করেছেন। তখন আমরা বললাম ঠিক আছে আমরা ওনার কাছে যাই। বলে আপনার যেতে হবে না, আমি ফোন করে জিজ্ঞাসা করতেছি। ফোন করে আমার সামনে লাউড স্পিকার দিয়ে উনি কথা বললেন যে স্যার এখন ওই যে আজিমপুরে যে ছেলেটা মারা গেছে তার বাবা আসছে। তো উনি ওখান থেকে জিজ্ঞাসা করলেন যে তার বাবার নাম কি, বাবা কি করে, এটা জিজ্ঞাসা করেন। তো আমি বললাম আমার নাম কামরুল হাসান, আমি হাফেজ আব্দুর রাজ্জাক জামে ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক। বলে তো উনি ওই পাশ থেকে বললেন যে দেখেন আমাদের এখনো উপর থেকে নির্দেশ আসে নাই, অনুমতি আসে নাই, আর এখন আমরা লাশটা নিয়ে যাওয়ার অনুমতি দিতে পারবো না, কারণ যদি এই লাশটা নিয়ে আপনি আবার আগামীকাল মিছিলে সামনে লাশের মিছিল করেন তখন আমরা এটা কী করবো, সরাসরি বললেন। তাই বললাম না আমরা কোনো লাশের মিছিল করবো না, আমার তো শুধু ছেলেটার লাশ নিয়ে আমার দাফন করতে হবে, আপনি এটা দিয়ে দেন, এবং আপনার যদি এমন মনে হয় তাহলে আমার সাথে আপনি এক গাড়ি পুলিশ দিয়ে দেন, আমার বাড়িতে নিয়ে আমি কবরে দাফন করে দিয়ে আসি, আমার আর কিছু দরকার নেই। তো উনি বললেন যে পোস্টমর্টেম করবেন না? বলেন আমার এসব কিছু দরকার নেই, আমার পোস্টমর্টেমের দরকার নেই, আমার দরকার ছেলে লাশটা দিয়ে দেন, আমার পোস্টমর্টেম করার দরকার নেই, আপনি শুধু নো অবজেকশন অনুমতি দেন। তো উনি ওই পাশে বললেন যে আচ্ছা ঠিক আছে আপনি আগামীকাল 9:30টার সময় আসেন, তখন আপনাকে জানাবো। তো ততক্ষণে রাত 3:15 বেজে গেছে। উনি আমাকে বললেন 9:30টার দিকে আসেন। তো আর কিছু করার নেই বলে উনি ফোনটা কেটে দিলেন। তো আমি আবার ওই জুবায়ের তানভীরকে নিয়ে চলে গেলাম মহল্লায়।
তো ওরা ওদের বাসায় গেল, আমি আমার বাসায় গেলাম।